সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং তোমাদের সবগুলি পরীক্ষা ভালো চলছে। তো তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে হিস্টোরি। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমরা অনুরোধ করেছো তোমাদের হিস্টোরি সাজেশনটা দেওয়ার জন্য। তো আমি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিস্টোরি সাজেশন। যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তো আজকের এই গুরুত্বপূর্ণ হিস্ট্রি সাজেশনটি চলো দেখে নিই এক নজরে কোন কোনগুলি তোমাদের পড়তে হবে পরীক্ষার জন্য। তো সর্বমোট 7টি অধ্যায় রয়েছে অ্যানুয়াল পরীক্ষার জন্য। তো দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ, সপ্তম, দশম এবং একাদশ অধ্যায়। ম্যাপ পয়েন্টিং থাকবে পঞ্চম অধ্যায়, দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে। তোমাদের লিখনশৈলী এবং নগর জীবন দ্বিতীয় অধ্যায় থেকে পরীক্ষার জন্য থাকবে এমসিকিউ 2টি 2 নম্বর, তারপরে এক কথায় উত্তর থাকবে 2টি এবং 2-এর মান থাকবে 1টি, 4-এর মান থাকবে 1টি, 5-এর মান থাকবে 1টি। এই অধ্যায় থেকে সর্বমোট তোমাদের থাকবে 15 নম্বর। তারপরে 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, যেগুলি আপিয়ারলি পরীক্ষা ছিল। তো এখান থেকে এমসিকিউ 1টি, এক কথায় উত্তর 1টি, 2-এর মান 1টি, 3-এর মান 1টি, 4-এর মান 1টি, 11 নম্বর থাকবে এই অধ্যায়টি থেকে। তারপরে পঞ্চম অধ্যায় যাযাবর সাম্রাজ্য, এমসিকিউ 1টি, তারপরে এক কথায় উত্তর 1টি, 2-এর মান 1টি, 4-এর মান 1টি, সেখান থেকে থাকবে 8 নম্বর। ঠিক আছে, 3টি শ্রেণী ষষ্ঠ অধ্যায়, সেখান থেকে এমসিকিউ 1টি থাকবে, এক কথায় উত্তর থাকবে 2টি, তারপরে 2-এর মান 1টি, 3-এর মান 1টি, 4-এর মান 1টি, সেখান থেকে থাকবে 12 নম্বর টোটাল। তারপরে সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন, সেখান থেকে এমসিকিউ 2টি, এক কথায় উত্তর 1টি, 3-এর মান 1টি, 4-এর মান 1টি, সর্বমোট থাকবে 10 নম্বর এই অধ্যায়টি থেকে। দেশীয় অধিবাসীদের বিতরণ দশম অধ্যায়, এমসিকিউ 1, এক কথায় উত্তর 1, 2-এর মান 1, 4-এর মান 1, তারপরে সর্বমোট থাকবে এখানে 8 নম্বর। আধুনিকতার পথে শেষ অধ্যায়টির নাম, এমসিকিউ 2টি, এক কথায় উত্তর 2টি, 2-এর মান 1টি থাকবে, 5-এর মান 1টি থাকবে। তো এখানে এমসিকিউ টোটাল 10, এক কথায় উত্তর 10, ঠিক আছে, 2-এর মান থাকবে 6টি, তারপরে 3-এর মান থাকবে 3টি, 4-এর মান থাকবে 6টি, তারপরে 5-এর মান থাকবে 2টি, 75 নম্বর সেখানে। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং থাকবে 5 নম্বর, তাহলে হয়েছে 80 নম্বর। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20, সেটা তোমরা অবশ্যই জানো। তো এখন শুরু করছি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্ন তোমাদের এক নজরে দেখে নিতে হবে। লিখনশৈলী এবং নগর জীবন থেকে 2-এর মান, মেসোপটেমিয়া কি? তো স্টার মার্ক দেওয়া আছে পাশে, যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলি ভালো করে পড়ে নেবে। মেসোপটেমিয়ার প্রাচীন মহাকাব্যটির নাম কি? এন মার্কার কে ছিলেন? মেসোপটেমিয়া সভ্যতার সবচেয়ে মহান অবদান কী ছিল? মেসোপটেমিয়া শব্দটির অর্থ কী? মেসোপটেমিয়া কোথায় অবস্থিত? কোথায় কোন সময় মেসোপটেমিয়ার খননকার্য শুরু হয়? মেসোপটেমিয়ার সভ্যতার সামাজিক শ্রেণীবিন্যাস নির্ণয় করো। কে কবে ওর শহরে প্রতিষ্ঠা করেন? মেসোপটেমিয়ার সমাজে নারীদের স্থান কীরূপ ছিল? তারপরে ইউনিফর্ম বলতে কী বুঝো? শ্রম বিভাজন বলতে কী বুঝো? তারপরে 4-এর মানের জন্য ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, মেসোপটেমিয়ার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে সম্পর্কে লিখো। এখানে স্টার মার্ক দেওয়া আছে। মেসোপটেমিয়ার সভ্যতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, স্টার আছে। মারি শহরের গুরুত্ব সম্পর্কে লিখো, অথবা 2000 খ্রিস্টপূর্বাব্দের শেষের দিকে মারি নগর একটি রাজকীয় রাজধানী ইউরোপে উন্নতি হয়েছিল, সেটা ব্যাখ্যা করো। মেসোপটেমিয়ার কয় ধরনের মুদ্রা পাওয়া যায়? মুদ্রার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখো। বিশ্বের ইতিহাসে মেসোপটেমিয়া সভ্যতার অবদান আলোচনা করো। ইরাক ছিল ভৌগোলিক বৈচিত্র্যময় দেশ, বক্তব্যটির যথার্থতা নির্ণয় করো। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন স্টার মার্ক দেওয়া আছে, সেগুলি অবশ্যই ভালো করে পড়বে। তো এই অধ্যায়টি থেকে 5-এর মানও আসবে, সেখানেও স্টার দেওয়া আছে কয়েকটি। মেসোপটেমিয়ার সভ্যতার ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, স্টার মার্ক দেওয়া আছে। মেসোপটেমিয়ার আমদানি ও রপ্তানি বাণিজ্য সম্পর্কে লিখো। মেসোপটেমিয়ার মন্দির শহরের গুরুত্ব আলোচনা করো। তো মেসোপটেমিয়ার সভ্যতার সমাজ বিন্যাস সম্পর্কে আলোচনা করো। তারপর এটা আছে পরিবার ব্যবস্থা ও বৈবাহিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা, সবগুলি ইম্পর্টেন্ট রয়েছে। তো আশা করি তোমরা এগুলি অবশ্যই পড়ে নিয়েছো। তো আরেকবার এক নজরে তোমরা দেখে নেবে, তার মধ্যে স্টার মার্কগুলি খুব ভালো করে পড়ে নেবে। তারপরে 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য, এখানে 2, 3, 4-এর মানে একসঙ্গে দেওয়া আছে, তোমরা এক নজরে দেখে নাও। প্রথমটা স্টার মার্ক দেওয়া আছে। রোমান সাম্রাজ্যের পারিবারিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে রোমের নগর জীবনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, স্টার আছে। রোমান ইতিহাসে প্রজাতন্ত্র শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? এখানে 2-এর জন্য। রোমান সাম্রাজ্যের মহিলারা কতটুকু স্বাধীন ছিল সেই সম্পর্কে লিখো। রোমান সাম্রাজ্যের পতনের কারণ লিখো, 2 বা 4, ঠিক আছে, বা 3-এরও আসতে পারে। রোমের রাজনৈতিক ইতিহাসে 3জন প্রধান খেলোয়াড়ের নাম লিখো, 2-এর জন্য আসতে পারে। রোমান সাম্রাজ্যের দাসদের অর্থাৎ কৃতদাসদের অবস্থা কীরূপ ছিল তা লিখো। রোমান সাম্রাজ্যের অর্থনৈতিক বিস্তার সম্পর্কে লিখো। রোমান সাম্রাজ্যের সামাজিক শ্রেণীবিন্যাস সম্পর্কে লিখো। রোমান সাম্রাজ্যের প্রশাসনিক অবস্থা কীরূপ ছিল তা লিখো। ঠিক আছে, এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে নেবে। তারপরে যাযাবর সাম্রাজ্য, 2-এর মান এবং 4-এর মান এই অধ্যায়টি থেকে থাকবে। চেঙ্গিস খা কে ছিলেন তার সম্বন্ধে বর্ণনা দাও, মোস্ট ইম্পর্টেন্ট। মঙ্গল কাদের বলা হয়? 2-এর জন্য। চেঙ্গিস খা কীভাবে সেনাবাহিনীতে শৃঙ্খলা বজায় রেখেছিল? এটাও গুরুত্বপূর্ণ। মঙ্গল সেনাবাহিনীর 2টি বা 4টি, 2-এর জন্য আসলে 2টি বা 4-এর জন্য আসলে 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো।
চেঙ্গিস কা কেন উলুস প্রতিষ্ঠা করেছিলেন তা লিখো। মঙ্গল সেনাবাহিনীর দক্ষতা ও পারদর্শিতা সম্বন্ধে আলোচনা করো। মঙ্গলদের ধর্মীয় বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটা ইম্পর্টেন্ট রয়েছে। কুপকুর কর ট্যাক্স মানে কুপকুর কর ট্যাক্স কি? মিশরীয় সেনাবাহিনীর হাতে মঙ্গলদের পরাজয় দুটি কারণ লিখো। সবগুলি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এই অধ্যায়টি থেকে। যাযাবর সাম্রাজ্য। 3টি শ্রেণী। ম্যানর প্রথা কী ছিল, এর বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরেটা মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রান্সের 3য় শ্রেণী বলতে কাদের বলা হতো? মধ্যযুগীয় সমাজে তাদের জীবনযাত্রা। 3টি শ্রেণী 3 অর্ডার্স বলতে কী বোঝো? ফ্রান্সের প্রাচীন সামন্ততান্ত্রিক সমাজে 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, এই অধ্যায় থেকে 2, 3, 4। ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যু বলতে কী বোঝায়? সার্ফ বা ভূমিদান কাদের বলা হতো? প্রথম উইলিয়াম কে ছিলেন, তিনি কখন ইংল্যান্ড দখল করেছিলেন? তারপরে মধ্যযুগে ইউরোপের 3টি শ্রেণীর কার্যাবলী সম্পর্কে লিখো, মোস্ট ইম্পর্টেন্ট। মধ্যযুগে ইউরোপের সামাজিক ও আর্থিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের কারণগুলি উল্লেখ করো, যদি পারো তো শিখবে এটা। সামন্ততন্ত্র বা ফিউডালিজম বলতে কী বোঝো? মধ্যযুগীয় মঠের কার্যাবলী কী ছিল? 2 এর জন্য। তারপরে পরের অধ্যায়ে যাচ্ছি, সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন। 3-এর জন্য 4-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমটাই রেনেসাঁস বলতে কী বোঝো? রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তারপরে আছে মানবতাবাদী ধারণার বৈশিষ্ট্যগুলি লিখো। মানবতাবাদ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ঠিক আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। ধর্ম সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল? সেটাও মোস্ট ইম্পর্টেন্ট। ইতালিতে কেন রেনেসাঁসের উদ্ভব ঘটেছিল? সেটাও গুরুত্বপূর্ণ। তারপরে ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি আলোচনা করো, স্টার দেওয়া আছে। কখন কে ছাপাখানা আবিষ্কার করেন, এর তাৎপর্য, এটাও স্টার আছে। রেনেসাঁসের সময় মহিলাদের অবস্থান নির্ণয় করো। তো এখানেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায়টি থেকে রয়েছে। তারপরে যাচ্ছি দেশীয় অধিবাসীদের বিতরণ, 2-এর জন্য 4-এর জন্য এই অধ্যায়টি থেকে। উপনিবেশবাদ বলতে কী বোঝো? 2-এর জন্য। তো আমেরিকায় দাসপ্রথার উদ্ভব ও উচ্ছেদ কীভাবে হয়েছিল? হ্যাঁ, সেটা স্টার দেওয়া আছে। আমেরিকানরা সীমান্ত বলতে কী বোঝো? ঠিক আছে, এটাও স্টার আছে। গোল্ড রাশ কি? এটি কিভাবে পরিবহন ও শিল্পের অগ্রগতিতে ভূমিকা নিয়েছিল? স্টার দেওয়া আছে। উত্তর আমেরিকার দেশীয় অধিবাসীদের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো, সেটাও স্টার আছে। তো আমরা শেষ অধ্যায়ে চলে যাচ্ছি। 2-এর মান এবং 5-এর মান থাকবে এই অধ্যায়টি থেকে। শোগুন কাদের বলা হয়? লং মার্চ বলতে কী বোঝো? সবগুলি স্টার রয়েছে। লং মার্চ কবে কার নেতৃত্বে হয়েছিল? ঠিক আছে। জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? সান ইয়াতসেনের 3টি নীতি কী ছিল? স্টার। আফিমের যুদ্ধ বলতে কী বোঝো? এটা স্টার রয়েছে। 4ই মে আন্দোলন বলতে কী বোঝো? মাও সেতুং কে ছিলেন? 2-এর জন্য। মুক্তদার নীতি বলতে কী বোঝো? স্টার দেওয়া আছে 2-এর জন্য। তারপরে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কীভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক শক্তি হিসাবে পুনরায় আবির্ভাব ঘটায় তা আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে চীনে সংগঠিত জাতীয়তাবাদী আন্দোলনের বৈশিষ্ট্য লিখো। কীভাবে গণপ্রজাতন্ত্রী চীনের আত্মপ্রকাশ ঘটে? 2-এর জন্য। চীনা লিপির ব্যবহার কোথায় হতো? তো অধ্যায় যেহেতু অনেকগুলি রয়েছে, তার জন্য প্রশ্ন অনেকগুলি তোমাদের শিখতে হবে। একটু পরিশ্রম করলে তোমরা অবশ্যই সফলতা পাবে। তো অল্প সংখ্যক প্রশ্ন শিখে তো আর পুরোটা বছর পড়া যায় না, তাই তোমাদের একটু পরিশ্রম অবশ্যই করে নিতে হবে, একটু বেশি পড়ে নিতে হবে। তো এখানে ম্যাপ বলতে মানচিত্রে অস্ট্রেলিয়ার অবস্থানের ম্যাপ, মঙ্গল সাম্রাজ্যের মানচিত্রের ম্যাপ, উত্তর আমেরিকার মানচিত্র, পূর্ব এশিয়ার মানচিত্র, এগুলি থাকবে। আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের যতগুলি অধ্যায় রয়েছে সবগুলি অধ্যায় থেকে আমি প্রশ্নগুলি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলি এক নজরে এই পরীক্ষার মুহূর্তে দেখে নেবে। তো আমি পূর্বের ভিডিওতে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা নিয়েও আলোচনা করেছি। সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে যে প্রশ্নগুলি এসেছে, এক কথায় উত্তরগুলি এসেছে, সেগুলিও এক নজরে দেখে নেবে। তো সেগুলি থেকে অনেকাংশে এই পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তোমরা সকলে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তোমরা পাশে আছো বলে আমি উৎসাহিত হই। তোমাদের পরীক্ষার শুভকামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী সময়ে আবার আসছি নতুন এক ভিডিও নিয়ে। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।